ওয়েলকাম টু আওয়ার পেজ হোম স্টাডি 24x7। আজকে আমাদের টপিক একটু রিসেন্ট সিনারিও নিয়ে, দ্যাট ইজ কোভিড-19, করোনা ভাইরাস নিয়ে। তো আমরা আস্তে আস্তে দেখব যে করোনা ভাইরাসটা কিভাবে এটা ট্রান্সমিশন হয় এবং তার রেপ্লিকেশন, সমস্ত কিছুটা আজকে একটু ছোট্ট করে জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, করোনা ভাইরাস, এই করোনা নামটা এসছে কিন্তু ক্রাউন থেকে। মাইক্রোস্কোপে যখন দেখা যায় তখন এটাকে ক্রাউন শেপেড লাগে। ক্রাউন মানে অনেকটা হচ্ছে মুকুটের মতো শেপ দেখতে পাওয়া যায়, তাই এর নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস অ্যাকচুয়ালি একটা ইনফেকশাস ডিজিজ। অ্যাকচুয়ালি এটা কি করছে, মডারেট রেসপিরেটরি ইলনেস তৈরি করছে। সাধারণত শ্বাসকষ্টজনিত এই ভাইরাসের আক্রমণের ফলে যে ডিজিজটা, আমরা করোনা ভাইরাস একটা ভাইরাস, এবং তার ফলে যে ডিজিজটা হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে কোভিড-19 or করোনা ভাইরাস ডিজিজ। ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, একটা ডিজিজ যেটা ভীষণভাবে ইনফেক্টেড হচ্ছে। আমরা জানি মোস্ট পিপল ইনফেক্টেড উইথ দ্য করোনা ভাইরাস or কোভিড-19 ডিজিজ উইল এক্সপিরিয়েন্স মিল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস। অর্থাৎ এই ভাইরাসজনিত কারণে কিন্তু রেসপিরেটরি ইলনেস দেখতে পাওয়া যায়। সাধারণত আমরা যেটা দেখি, older people and those with underlying medical problems like COVID, cardiovascular disease, diabetes, chronic respiratory disease, cancer are more likely to develop serious illness. Actually, যাদের ইমিউন সিস্টেম কম সেই সমস্ত মানুষদের, সাধারণত বয়স্ক মানুষদের এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের কিন্তু এই কোভিড-19 হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা যখন করোনা ভাইরাস পড়ছি তাহলে তার একটু হিস্ট্রিটা একটু জেনে রাখি। Coronavirus primarily cause multiple respiratory and intestinal infection in humans and animals. হিউম্যান এবং অ্যানিমালে বোথ কিন্তু করোনা ভাইরাস ইনফেক্ট করে রেসপিরেটরি, শ্বাসজনিত কারণে। আবার ইন্টেস্টিনাল অর্থাৎ পেটের সমস্যাতেও কিন্তু হিউম্যান এবং অ্যানিমেলের ক্ষেত্রে করোনা ভাইরাসের কাজ দেখতে পাওয়া যায়। তো হিস্ট্রি আমরা লক্ষ্য করি, the history of coronavirus began in the 1940s। খুব কাছে কিন্তু নয়, 1940-এ কিন্তু এই করোনা ভাইরাসের হিস্ট্রিটা, জার্নিটা শুরু হয়েছিল। The identification of first human coronavirus were reported in 1960s as causative agent for mild respiratory infection। মিল্ড রেসপিরেটরি ইনফেকশন নিয়ে 1960 সালে রিপোর্টেড হয়েছিল করোনা ভাইরাস ফার্স্ট হিউম্যানে। এবং সাবসিকুয়েন্টলি আমরা যত পড়বো দেখব যে করোনা ভাইরাস কিন্তু বিভিন্ন নামে আস্তে আস্তে এসে, দে আর নেমড অ্যাজ হিউম্যান কোভিড CoV229E or HCoV229E and HCoV-OC43। আমরা কিন্তু দুটো স্ট্রেনের কথা আমরা পড়বো, আমরা জানবো, সেটা হচ্ছে HCoV229E and HCoV-OC43. In the 1970s, the discovery of new viruses started about the mechanism of action as well as the replication and pathogenesis of coronavirus were active among virologists. This led to discovery of another 4 new human coronavirus, namely HCoV Hong Kong University 1, that is HKU1, HCoV NL63, severe acute respiratory syndrome SARS-CoV, and Middle East respiratory syndrome, that is MERS. The first 4 coronavirus are universally circulated and contribute approximately 1/3 of common cold in humans. তাহলে এই হিস্ট্রি আমরা একটু নাড়াচাড়া করলে আমরা জানবো করোনা ভাইরাস কিন্তু রিসেন্ট নয়, এটা কিন্তু 1960 সাল থেকে রয়েছে। 1940-এ প্রথম এই করোনা ভাইরাসের জার্নি শুরু হয়, কিন্তু রিপোর্টেড হয়েছে সামান্য কিছু রেসপিরেটরি প্রবলেম নিয়ে 1970-এ। এবং তখন কিন্তু দুটো স্ট্রেনের নাম আসে, দ্যাট ইজ HCoV হিউম্যান করোনা ভাইরাস 229E একটা স্ট্রেন, অ্যান্ড সেকেন্ড স্ট্রেন
HCOV, human coronavirus OC43. বাট 1970 থেকে কিন্তু নতুন নতুন এই স্ট্রেইন আবিষ্কার হতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি দিস led to discovery of another 4 new human coronavirus কিন্তু আসে এবং তার নাম দেওয়া হয় ফার্স্ট একটার আমি বললাম, একটার নাম হচ্ছে হিউম্যান করোনা ভাইরাস 229E, সেকেন্ড ইজ হিউম্যান করোনা ভাইরাস OC43। এখন আফটার 1970 যেটা থার্ড আবিষ্কার হলো তার নাম হিউম্যান করোনা ভাইরাস HCOV, হংকং ইউনিভার্সিটি 1, দ্যাট ইজ HKU1। নাম্বার 4 HCOV NL63। 5 severe acute respiratory syndrome, that is SARS-CoV, human severe acute respiratory syndrome। and তারপরে যেটা 6 নম্বরে আমরা আসবো মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, দ্যাট ইজ MERS। The first 4 coronavirus are universally circulated and contribute কিন্তু approximately 1/3 of human common cold। এই যে সাধারণ যে সর্দি কাশি ঠান্ডা লাগা সেখানে কিন্তু করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেন কিন্তু গ্লোবালি কাজ করেছে প্রায় 1/3। However, in severe cases they can cause life-threatening pneumonia and bronchitis in children। তো এটা যখন খুব ভয়াবহ আকার ধারণ করে তখন কিন্তু বিভিন্ন রকমের রোগের সৃষ্টি করে। In 2003, SARS-CoV was identified as causative agent during the global pandemic SARS. According to the World Health Organization, the emergence by SARS-CoV had affected 8,422 cases in 32 countries, 916 of which died with the fatality rate of 10 to 15%. 2003 কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর হুয়ে রেকমেন্ডেশন অনুযায়ী আমরা জানতে পারি 2003-তে সার্স যেটা আমরা পড়েছিলাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এই SARS-CoV-এ কিন্তু আইডেন্টিফাইড হয় এবং এখানে কিন্তু প্রায় এফেক্টেডের সংখ্যা ছিল এক্ষেত্রে 8,422 কেস ইন 32 কান্ট্রিজ, 32টা কিন্তু দেশে ছড়িয়েছিল এবং যার মধ্যে 916 জন মারা গেছিলেন, যেখানে প্রায় ফ্যাটালিটি রেট ছিল, মৃত্যু হার প্রায় 10 to 15%, খুব বেশি ছিল না, 10 থেকে 15% ছিল। এই আউটব্রেকটা কিন্তু হয়েছিল 2003-তে, বাট ফলোয়িং দিস আউটব্রেক এর পরে 10 ইয়ার্স আফটার, প্রায় 10 বছর পরে, ইন 2013 করোনা ভাইরাসের নতুন স্ট্রেন যেটা আসে সেটা হচ্ছে MERS-CoV, that is highly pathogenic MERS, Middle East Respiratory Syndrome coronavirus. However, the major outbreak was happened in the Republic of Korea in 2015. The virus infection was majority observed in adults, although it can affect any age of people. তো এটা প্রথম কোরিয়াতে দেখা গেছিল, রিপাবলিক অফ কোরিয়াতে 2015-তে এর আউটব্রেক ছড়িয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে the virus affected a total number of 1401 individuals, 1401 individuals, যার মধ্যে 543 জন কিন্তু মারা যায়, 543 of which died with the mortality of rate of 39% worldwide, while in Saudi Arabia alone it was 37.5%. In the last 2 decades, there have been extensive studies on these human coronaviruses, especially on SARS and MERS, that lead not only to understand coronavirus biology, but has also driven the discovery of new therapeutics for in case if any future outbreaks. সো আমরা পড়লাম যে করোনা ভাইরাস কিন্তু খুব ডিটেলসিং, খুব নিউ কিন্তু একটা ব্যাপার নয়। এই যে আমরা এখন COVID-19 দেখছি সেইটা কিন্তু খুব ডিটেলস বা নতুন কিন্তু ব্যাপার নয়, তার হিস্ট্রি কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। 1940, দেন 1960, দেন 2003 or 2002, 2003, then 2013 and 2015 and now 2019 or 20
now COVID-19 is running. So these are the history of coronavirus. তো চলো আমরা একটু করোনা ভাইরাসের স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি। কোভিড-19 তার স্ট্রাকচারটা কীরকম? আমরা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যে কোনো সর্দি কাশি জনিত ভাইরাসের ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখে থাকি কিছু পরিমাণ। তো আমরা একদম কোভিড-19 বা করোনা ভাইরাসের একদম রিজিয়নগুলো একটু ভালো করে দেখি। ফার্স্ট অফ অল আমরা যে হলুদ কালারের যে স্পাইক লাইক রিজিয়নগুলো থাকে, মনে রাখবে স্পাইক হেল্পফুল ফর অ্যাটাচমেন্ট ইন এনি রিজিয়ন। ভাইরাসের কিন্তু অ্যাটাচমেন্টের জন্য স্পাইক রিজিয়নটা খুব প্রয়োজনীয়। তো এই স্পাইক কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেটাকে আমরা এস দিয়ে নাম দিচ্ছি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো কথার অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন, carbohydrate protein is called glycoprotein, is spike glycoprotein. Then the blue color, that is hemagglutinin esterase dimer, HE, hemagglutinin esterase dimer, that is HE. এগুলো কিন্তু সবই অ্যাটাচমেন্টের জন্য কাজে লাগে। এবং ছোট যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে এম প্রোটিন। এই পুরো এই তিনটে জিনিস অর্থাৎ স্পাইক গ্লাইকোপ্রোটিন, হিমাগ্লুটিনিন এস্টেরেজ ডাইমার অ্যান্ড এম প্রোটিন, এই প্রত্যেকটাই কিন্তু রয়েছে একটা জায়গায় যার নাম হচ্ছে এনভেলপ। অর্থাৎ ভাইরাসের যে বাইরের কভার সেটা হচ্ছে এনভেলপ। এই এনভেলপের গায়ে কিন্তু দেখছি অ্যাটাচমেন্ট কিছু পোর্শন আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ স্পাইক গ্লাইকোপ্রোটিন S, hemagglutinin esterase dimer HE and M protein, সবকটাই কিন্তু এই এনভেলপ রিজিয়নের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। ওকে, আর ভিতরে যদি আমি যাই সেখানে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আর নিউক্লিও ক্যাপসিড। আমরা জানি যে কোনো ভাইরাসের মেইনলি দুটো কম্পোনেন্ট থাকে, একটা ক্যাপসিড প্রোটিন যেটা তার যার মানে রিজিয়নটা যেটা ঢেকে রেখেছে ক্যাপসিড, এবং তার ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড আরএনএ আর ডিএনএ, এক্ষেত্রে আরএনএ। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই স্ট্রাকচারটা, এখানে একটা অ্যাটাচমেন্টের জন্য রিজিয়ন দেখা যায়, সেটা হচ্ছে স্পাইক কিছু প্রোটিন দেখা যায় উঠে থাকে, স্পাইক প্রোটিন যেটা গ্লাইকোপ্রোটিন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হিমাগ্লুটিনিন এস্টারেজ ডাইমার, ভিতরে রয়েছে এম প্রোটিন। তাহলে তিনটে প্রোটিন আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা এনভেলপ, এই যে এনভেলপ দেখতে পাচ্ছ, এনভেলপের গায়ে কিন্তু লেগে আছে তিনটে প্রোটিন, স্পাইক গ্লাইকোপ্রোটিন, হিমাগ্লুটিনিন এস্টেরেজ ডাইমার অ্যান্ড এম প্রোটিন, যারা কিন্তু এনভেলপের গায়ে বসানো রয়েছে। আর একদম ভিতরে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আশা করি তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারছো। প্রেজেন্টেশন নিয়ে আমরা এখন সবাই মোটামুটি জেনে গেছি যে অ্যাকিউট মিল্ড আপার রেসপিরেটরি ইনফেকশন দেখা দিচ্ছে করোনা ভাইরাসের জন্য, যেটা সাধারণত কমন কোল্ডে ঠান্ডা লাগলে যেটা হয়ে থাকে সেটা। স্ট্রাকচার নিয়ে আমরা আগেই দেখলাম ছবি, যে স্ফেরিক্যাল অর প্লিওমরফিক enveloped particles containing single stranded RNA associated with a nucleoprotein within a capsid comprised of matrix protein, M protein, that is matrix protein. The envelope bears club shaped glycoprotein projections. তো আমরা এই ছবিটাই রেখে নিচ্ছি যে এনভেলপ রিজিয়নটা দেখতে পাচ্ছ, এনভেলপ কোন জায়গাটা, পুরো যে লাল কালারের যে জায়গাটা কমলা কমলা কালারের, দ্যাট ইজ এনভেলপ। এই এনভেলপের মধ্যে কিন্তু তিনটে প্রোটিন দেখতে পাচ্ছি, একটা ম্যাট্রিক্স প্রোটিন বা এম প্রোটিন, আর দুটো কিছু প্রজেকশন দেখতে পাচ্ছি, একটা স্পাইক গ্লাইকোপ্রোটিন যেটা কার্বোহাইড্রেট যুক্ত একটা প্রজেকশন, অ্যান্ড হিমাগ্লুটিনিন এস্টেরেজ ডাইমার, এবং ভিতরে রয়েছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। কিন্তু সেই আরএনএটা যে রিজিয়নের মধ্যে রয়েছে সেটা কিন্তু বলা হয় ক্যাপসিড। তাহলে একটা বাইরে রয়েছে এনভেলপ, দেন ভিতরে রয়েছে ক্যাপসিড, অ্যান্ড এই ক্যাপসিডের মধ্যে রয়েছে আরএনএ, অ্যান্ড এই এনভেলপে কিন্তু রয়েছে কিছু স্পাইক রিজিয়ন যেগুলো গ্লাইকোপ্রোটিন, এম প্রোটিন এবং বিভিন্ন রিজিয়ন নিয়ে তৈরি। না ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, আমি আগেই আলোচনার সময় বলেছি যে করোনা ভাইরাসের আরেক নাম কিন্তু টোরোভাইরাস are classified together on the basis of the crown or halo like appearance. Most human coronavirus কিন্তু
দুটো সিরোটাইপ OC43 এবং 229E লাইক। আমি আগেই আলোচনাটা করেছিলাম যে করোনা ভাইরাসের যে সাব ফ্যামিলি সেটা কিন্তু টোরোভিরিনি অন্তর্গত, তো টোরো ভাইরাসও বলা হয় করোনা ভাইরাসকে। এবং এটা যেটা মেন সিরোটাইপ দেখতে পাচ্ছি OC43 লাইক অ্যান্ড 229E লাইক। এবং করোনার নাম করোনা কেন? ফর ক্রাউন শেপেড, ক্রাউন অর হ্যালো লাইক অ্যাপিয়ারেন্সের জন্য। নাও আমরা একটু করোনা ভাইরাসের একটু ট্যাক্সোনমি নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ করোনা ভাইরাস ট্যাক্সোনমি, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন? যে কোনো ভাইরাস তো একটা গ্রুপের মধ্যে ফেলা হয়। তো করোনা ভাইরাস আর মেম্বার অফ টু সাব ফ্যামিলি অফ করোনা ভিরিনা অ্যান্ড টোরোভিরিনা। দুটো সাব ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, করোনা ভিরিনা অ্যান্ড টোরোভিরিনা, which in turn comprise the order Nidovirales. The order Nidovirales. করোনাভিরিডা ফ্যামিলির মধ্যে দুটো সাব ফ্যামিলি রয়েছে, দ্যাট ইজ করোনাভিরিনা অ্যান্ড টোরোভিরিনা। The Coronavirina subfamily is further classified into four main genera: alpha coronavirus, beta coronavirus, gamma coronavirus, and delta coronavirus based on the International Committee for Taxonomy of Viruses. তো এই করোনা ভিরিনার মধ্যে কিন্তু আলফা, বিটা, গামা, ডেল্টা এই চারটে ভাগে ভাগ করা হয়েছে, এবং এই যে ভাগগুলো করেছেন কিন্তু ইন্টারন্যাশনাল কমিটি ফর ট্যাক্সোনমি অফ ভাইরাসেস। Human coronavirus H-CoV 229E and H-CoV NL63 belong to alpha coronavirus এর মধ্যে কিন্তু H-CoV 229E and H-CoV NL6 অবস্থিত। H-CoV HKU1, SARS-CoV and MERS-CoV and H-CoV OC43 are বিটা করোনা ভাইরাস। বিটার মধ্যে কিন্তু পড়ছে H-CoV HKU1, SARS-CoV, MERS-CoV and H-CoV OC43, and they both infect only mammals. Gamma coronavirus and delta coronavirus infect birds, but some of them can also infect mammals. তাহলে আমরা দেখলাম যে করোনা ভিরিনার সাবফ্যামিলিতে কিন্তু চার রকমের জেনাস রয়েছে: আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। আলফার মধ্যে কিন্তু দুটো পার্ট পড়ছে, H-CoV 229E and H-CoV NL63। এই H-CoV 229E এবং NL63 অ্যান্ড বিটার মধ্যে পড়ছে H-CoV HKU1, SARS-CoV, MERS-CoV অ্যান্ড H-CoV OC43। এরা কিন্তু দুটো গ্রুপই কিন্তু ম্যামালসকে ইনফেক্ট করে, অ্যান্ড গামা আর ডেল্টা করোনা ভাইরাস কিন্তু ইনফেক্ট করে বার্ডসকে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এরা ম্যামালসকেও ইনফেক্ট করতে পারে। Based on current sequence database, it has been discovered that all human coronavirus have animal origin. SARS-CoV, MERS coronavirus, H-CoV NL63, H-CoV 229E are considered to have originated in bats. অর্থাৎ মনে করা হচ্ছে ব্যাট বা বাদুড় থেকে কিন্তু সার্স করোনাভাইরাস, মার্স করোনাভাইরাস, H-CoV NL63, H-CoV 229E কিন্তু অরিজিনেটেড হয়েছে বা উৎপন্ন হয়েছে। H-CoV OC43 and HKU are likely originated from rodent. মনে করা হয় যে H-CoV OC43 and HKU কিন্তু রোডেন্ট জাতীয় প্রাণী থেকে উৎপন্ন হয়েছে। তবে এখন যে বর্তমান করোনা ভাইরাস আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মনে করা হচ্ছে টোরোভিরিনি। Coronavirus are member of two subfamily of Coronavirina and
টোরোভিরিনা আমি আগেই বললাম। তাহলে এই হচ্ছে এদের ট্যাক্সোনমি। এবং আমি আগেই বললাম এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করলাম যে এই হিস্ট্রি কিন্তু শুরু হয়েছে অনেক বছর আগে। প্রথম এই যে এইচকোভ 229E অ্যান্ড এইচকোভ OC43 কিন্তু তোমার সাবসিকুয়েন্টলি আবিষ্কার হয়েছে বা ডিসকভার হয়েছে 1970-তে, সরি 1940-তে। 1970-তে কিন্তু HKU1, that is Hong Kong University 1, HCoV NL63, SARS, severe acute respiratory syndrome, and Middle East respiratory syndrome, all are discovered in 1970 এবং তাদেরকে কিন্তু এক একটা গ্রুপের মধ্যে ফেলা হয়েছে। ওকে, সো নাও আমরা ট্যাক্সোনমি সম্পর্কে জানলাম, কোন গ্রুপে পড়ছে এবং কি কি বৃত্তান্ত জানলাম। এবং আমরা আগেই বললাম যে সার্স আর মার্স এই দুটোকে নিয়ে কিন্তু ভীষণভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে তাদের এপিডেমিকোলজি নিয়ে। অ্যাকচুয়াল সার্স সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম 2003-তে কিন্তু এটা আইডেন্টিফাই করা যায়। অ্যান্ড সার্স করোনা ভাইরাস ইজ থট টু বি অ্যান অ্যানিমাল ভাইরাস from an as yet uncertain animal reservoir, perhaps bats, that spread to other animals, cats, and first infected human in the Guangdong province of southern China in 2002. SARS coronavirus কিন্তু 2003-তে অ্যাটাক হয়েছিল, সেটা কিন্তু থ্রু ব্যাটস থেকে এসেছিল। এবং আমি বললাম যে 2003-তে যে সার্স করোনা ভাইরাস আইডেন্টিফাই করা যায়, অ্যাকর্ডিং টু WHO, World Health Organization, in SARS coronavirus had affected 8,422 cases in 32 countries, in which 916 of which died with the emergence by SARS-CoV. এবং প্রথম যে ইনফেক্টেড হিউম্যান এখানে দেখা গেছিলেন সেটা কিন্তু গুয়াংডং প্রভিন্স অফ সাউদার্ন চায়নাতে, দক্ষিণ চীনে, ইন 2002-তে। মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মার্স, এই মার্স কিন্তু 2012-এ or 2013, আফটার 10 ইয়ার্স কিন্তু এটা ছড়িয়ে যায়। এটা কিন্তু কিছু ফ্যাটাল রেসপিরেটরি ইলনেস নিয়ে দেখায়। অ্যান্ড ইন দিস কেস মেজর আউটব্রেক হয়েছিল was happened in the Republic of Korea in 2015, and in this case the total affected individuals were 1401, in which 543 were died. 543 died with a mortality of rate of 39%, while in Saudi Arabia alone it was 37.5%. This is the common epidemic potential. আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস কিভাবে পরপর এফেক্ট করেছে। ওকে, নাও আমরা একটু আসি এর ট্যাক্সোনমিতে। সরি, ট্যাক্সোনমির পর আমরা আসছি এর রেপ্লিকেশন মোডে। এরা রেপ্লিকেশন কি করে করছে তার উপর ডিপেন্ড করছে, কিভাবেই বা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি। চলো, ছবি যদি আমরা ভালো করে দেখি দেখতে পাবো দিস ইজ সার্স কোভিড, সার্স করোনা ভাইরাস। যে রিসেপ্টরে বসছে সেটা হচ্ছে ACE2 রিসেপ্টর। ACE2 রিসেপ্টর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর। ফার্স্ট যেটা হচ্ছে দ্য ভাইরাস এন্টার দ্য সেল বডি অ্যান্ড রিলিজ ইটস RNA। ভাইরাস কিন্তু এন্টার করছে উইথ দ্য রিসেপ্টর এবং সে কিন্তু RNA-কে, তাদের যেহেতু RNA ভাইরাস, RNA-কে রিমুভ করছে হোস্ট বডিতে। The virus RNA uses the host cell to create new virus RNA and assemble new virus particle. এই রিলিজিং এর সাথে সাথে এরা কিন্তু নতুন RNA তৈরি করছে, RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজের মাধ্যমে কিছু প্রোটিনও তৈরি করছে। And after that
নিউ ভেরিয়ান্ট কিন্তু তৈরি হচ্ছে এবং আরএনএ রেপ্লিকেশনের মাধ্যমে এবং সেখান থেকে দেহের বাইরে নির্গত হচ্ছে। এই পুরো জিনিসটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কি হচ্ছে আমরা বুঝতে পারব। আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ করোনা ভাইরাস আর ইভলভড সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আমরা যেরকম আগেই পড়লাম যে সেটা কিন্তু প্রায় 26 to 32 কিলোবেস তার সাইজ হয়ে থাকে আরএনএ ভাইরাসের। The genomic RNA which act as messenger RNA plays an important role in infection cycle. ইনফেকশন সাইকেলে কিন্তু আরএনএর একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে যেহেতু এটা একটা আরএনএ ভাইরাস। In all coronavirus, 5' 2/3 of the genome encodes a replicates polyprotein, that is PP1AB, which comprise of two overlapping open reading frame, ORF1A and ORF1B. ফার্স্ট অফ অল যে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট একটা করোনা ভাইরাস আমি দেখতে ভাইরাস আমি সার্চ দিয়ে এখানে দেখিয়েছি যেটা আরএনএ ভাইরাস। সেই আরএনএ ভাইরাস কিন্তু ঢুকলো কোথায়? উইথ দ্য রিসেপ্টার, উইথ দ্য হেল্প অফ রিসেপ্টার, সেটা কিন্তু ACE2 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এই রিসেপ্টার দিয়ে কিন্তু করোনা ভাইরাস লাগলো হোস্ট সেল সারফেস রিসেপ্টারে এবং এই ভাইরাস কিন্তু বডির মধ্যে ঢুকে এরা যে এদের যে আরএনএ, সেই আরএনএটা কিন্তু এরা এখানে রিলিজ করে দিচ্ছে, রিলিজ ইটস ওন জিনোমিক আরএনএকে রিলিজ করে দিচ্ছে। এবং আমরা এটা একটু জানবো যে ইন অল করোনা ভাইরাস 5' যে রিজিয়ান, একটা যে কোনো আরএনএ তো 5' to 3' রিজিয়ান হয়, সেই 5' রিজিয়ানে তার প্রায় 2/3 অফ দ্য জিনোম নিয়ে একটা প্রোটিন তৈরি করে, পলিপ্রোটিন, দ্যাট ইজ PPLAB প্রোটিন। PPLAB প্রোটিন, ওকে। PP1AB, which comprises of two overlapping open reading frame, ORF, ওপেন রিডিং ফ্রেম 1 and ওপেন রিডিং ফ্রেম 2, দুটো ওপেন রিডিং ফ্রেম নিয়ে তৈরি হয়েছে। এই ওপেন রিডিং ফ্রেমস আর দেন প্রসেসড বাই ভাইরাল প্রোটিয়েজ টু ক্লিভ ইনটু 16 নন স্ট্রাকচারাল প্রোটিন। এই ওপেন রিডিং ফ্রেম ORF1A and ORF1B আর দেন প্রসেসড বাই ভাইরাল প্রোটিয়েজ থাকে যারা কিন্তু এই ওপেন রিডিং ফ্রেমটাকে কেটে দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোটিওলাইসিসের মাধ্যমে ওপেন রিডিং ফ্রেমে যে পলিপ্রোটিনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমি বললাম যে আরএনএ যে এমআরএনএটা এরা নিয়ে থাকে, যে আরএনএটা এরা নিয়ে থাকে, সেই আরএনএর 5' রিজিয়ানে প্রায় 2/3 2/3 অংশ জুড়ে কিন্তু দুটো ওভারল্যাপ ORF বা ওপেন রিডিং ফ্রেম থাকছে, দুটো রিজিয়ান থাকছে, তার নাম দেওয়া হয়েছে ওপেন রিডিং ফ্রেম, একটা ORF1A একটা ORF1B। এই ORFগুলো যেখানে রয়েছে সেটা রয়েছে একটা প্রোটিনের মধ্যে, পলিপ্রোটিন, যেটা হচ্ছে PP1AB, এই পলিপ্রোটিনগুলো। এবারে কি হচ্ছে, এই ORFগুলো ভাইরাল প্রোটিয়েজের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রোটিওলাইসিস হচ্ছে, কিছু প্রোটিয়েজ, এজ কথার মানে হচ্ছে কাটা, প্রোটিনকে কাটছে, ভাইরাল প্রোটিয়েজের মাধ্যমে ওপেন রিডিং ফ্রেমগুলো কিন্তু কেটে যাচ্ছে টু ক্লিভ ইনটু 16 নন স্ট্রাকচারাল প্রোটিন দ্যাট আর ইনভলভড ইন জিনোম ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন। তো যেই কাটিংগুলো হচ্ছে এখান থেকে কিন্তু 16টা নন স্ট্রাকচারাল কিছু প্রোটিন বেরোলো, সেই প্রোটিনগুলো কিন্তু ইনভলভ থাকে ইন জিনোম রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ভাইরাসের এই নন স্ট্রাকচারাল প্রোটিনগুলো হেল্পফুল। The 3' terminus encodes coronavirus canonical set of 4 structural protein. এই যে 5' রিজিয়ান থেকে তার মানে আমরা দেখলাম নন স্ট্রাকচারাল কিছু প্রোটিন তৈরি হলো এবং কিন্তু 3' রিজিয়ান থেকে কিন্তু তৈরি হলো কিছু ইম্পর্টেন্ট প্রোটিন, যেমন নিউক্লিও ক্যাপসিড প্রোটিন, আমরা যা যা করোনা ভাইরাসের স্ট্রাকচারে দেখেছিলাম, নিউক্লিও ক্যাপসিড প্রোটিন, স্পাইক প্রোটিন S, গ্লাইকোপ্রোটিন,
মেমব্রেন প্রোটিন আর ম্যাট্রিক্স প্রোটিন, এনভেলপ প্রোটিন সমস্ত কিন্তু তৈরি হলো। These accessory proteins are not only important for virion assembly but may also have an additional link. আলটিমেটলি এই প্রোটিনগুলো যখন তৈরি করলো এবং আরএনএ কিন্তু এখানে রেপ্লিকেশন করলো, আরও অনেকগুলো আরএনএ তৈরি করলো এবং নতুন নতুন ভাইরাসের বডি এলেও এবং সেই আরএনএগুলোকে নিয়ে নতুন নতুন ভাইরাস স্ট্রাকচার তৈরি করে কিন্তু বডি থেকে বেরিয়ে গেল। তাহলে একদম ইজিলি যদি আমরা বলি যে করোনা ভাইরাস ACE2 রিসেপ্টরের মাধ্যমে বডির মধ্যে ঢুকলো, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, ভাইরাসের বডিতে যে জিনোমিক আরএনএ আছে সেই আরএনএটাকে কিন্তু রিলিজ করে দিল ইন হোস্ট সেল। থার্ড, এই আরএনএর 5 প্রাইম রিজিয়নে কাছে একটা কিছু পলিপ্রোটিন থাকে, প্রায় 2/3 অঞ্চল জুড়ে যে জিনোমে কিছু পলিপ্রোটিন রিজিয়ন থাকে। এই পলিপ্রোটিনগুলো নাম হচ্ছে পলিপ্রোটিন 1AB। এই পলিপ্রোটিনে কিন্তু দুটো জিনিস থাকে, ওপেন রিডিং ফ্রেম এ এবং ওপেন রিডিং ফ্রেম বি। এগুলো কিন্তু প্রোটিওলাইসিসের মাধ্যমে কেটে যায় এবং এখান থেকে কিন্তু 16খানা নন স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয়, যেগুলো কিন্তু ভাইরাসের রেপ্লিকেশনে সাহায্য করে। এবং এর সাথে সাথে যে 3 প্রাইম রিজিয়নটা রয়েছে আরএনএর, সেই 3 প্রাইম রিজিয়ন থেকে কিন্তু বিভিন্ন ধরনের নিউক্লিওক্যাপসিড, এন প্রোটিন, স্পাইক প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, যে একটা ভাইরাস তৈরি করতে যা যা প্রোটিন লাগে সেইগুলো তৈরি হচ্ছে। এবং এই তৈরি হওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এরা কিন্তু স্ট্রাকচার তৈরি করছে এবং নিউ ভিরিয়ন, নতুন ভাইরাস পার্টিকেল তৈরি করে কিন্তু দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। So it is thought that human coronavirus enter cells predominantly by specific কিছু রিসেপ্টর। আমি একটা রিসেপ্টর নিয়ে আগেরটা পড়লাম যেখানে আমি ACE2 রিসেপ্টরের কথা বলেছি, কিন্তু এটা মনে করা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন কিন্তু আরও কিছু রিসেপ্টরের দ্বারা হচ্ছে। একটা রিসেপ্টর অ্যামাইনো পেপটাইডেজ N অ্যান্ড সিয়ালিক অ্যাসিড কন্টেইনিং রিসেপ্টর। তাহলে শুধুমাত্র যে ACE2 বা অ্যানজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইমি 1 এই রিসেপ্টরে যে কাজ করছে সেটা নয়, এছাড়াও কিছু রিসেপ্টর আছে যেমন অ্যামাইনো পেপটাইডেজ N এবং সিয়ালিক অ্যাসিড কন্টেইনিং রিসেপ্টর, যেটা অ্যামাইনো পেপটাইডেজ N, এই রিসেপ্টরের দ্বারাও কিন্তু হচ্ছে। have been identified to act in such a role for 229E এবং OC43। 229E তে অ্যামাইনো পেপটাইডেজ N এবং OC43 তে কিন্তু সিয়ালিক অ্যাসিড কন্টেইনিং একটা রিসেপ্টর কাজে লাগছে। After the virus entered the host cell and uncodes the genome is transcribed and then translated। তার মানে বডিতে ঢোকার পর এর কোড কিন্তু এনভেলপ ক্যাপসিডগুলো বেরিয়ে যায়, শুধুমাত্র কিন্তু জিনোম অর্থাৎ আরএনএটা ঢোকে এবং এই এমআরএনএ থেকে কিন্তু আস্তে আস্তে ট্রান্সক্রিপশন হয়, অনেক আরএনএ তৈরি হয় এবং কিছু প্রোটিন তৈরি হয়। A unique feature of replication is that all the mRNA form a nested set with common 3' end. Only the unique portion of the 5' end are translated. আমরা দেখলাম 5' এন্ডটাই কিন্তু ট্রান্সলেশন হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, সেখান থেকে 16খানা নন স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হচ্ছে। There are 7 mRNA produced. The shortest mRNA codes for the nucleoprotein এবং আমরা দেখলাম যে 3' এন্ডে যে প্রোটিনগুলো রয়েছে mRNA, সেখান থেকে যে প্রোটিন সেগুলো কিন্তু সাধারণত স্ট্রাকচারাল প্রোটিন, নিউক্লিওপ্রোটিন তৈরি করছে। দ্য প্রোটিন আর অ্যাসেম্বলেড আর সেল মেমব্রেন অ্যান্ড জিনোমিক আরএনএ ইজ ইনকর্পোরেটেড এবং আলটিমেটলি বেরোচ্ছে, বাডিং হয়, যে আমরা এই ছবির মাধ্যমে পুরো জিনিসটাই বুঝতে পেরেছি। আর একটু যদি ভালো করে আমরা এখানে দেখি, দেখো ছবিটা, ফার্স্ট থেকে আমরা আরও ক্লিয়ার একটা ধারণা পাবো। ফার্স্ট, ভাইরাস অ্যাটাচমেন্ট হচ্ছে। অ্যাটাচমেন্ট কিভাবে হবে? অ্যাটাচমেন্ট হবে কিন্তু থ্রু যে স্পাইক, যে আমরা পড়লাম প্রজেকশনগুলো রয়েছে, যেমন স্পাইক এস, তারপরে বিভিন্ন গ্লাইকোপ্রোটিন, এইগুলো দিয়ে কিন্তু এরা ACE2 রিসেপ্টরের মধ্যে বাইন্ড করলো এবং বাইন্ড করার সাথে সাথে কিন্তু এরা ফিউশন হয়ে বডির ভিতর ঢুকলো এবং যখন ঢুকলো শুধুমাত্র আরএনএটাকে কিন্তু এরা রিলিজ করলো, আনকোটিং করলো। এই আরএনএ পজিটিভে আমি আগেই বললাম এই যে জিনোমিক আরএনএ, তার 5' রিজিয়নের কাছে 2/3 অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে একটা PP1AB অর্থাৎ পলিপ্রোটিন। এই পলিপ্রোটিনে কিন্তু ORF1A, ওপেন রিডিং ফ্রেম 1A এবং ওপেন রিডিং ফ্রেম 1B অবস্থিত।
এরা কিন্তু আলটিমেটলি রেপ্লিকেশন এবং থেকে ট্রান্সলেশন করলো, প্রোটিন তৈরি করলো। এবং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এমআরএনএ তৈরি করলো, এবং এই এক একটা এমআরএনএ কিন্তু এক একটা কাজে লাগলো। যেমন আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে আমরা দেখি, যে এখান থেকে যে এমআরএনএ তৈরি করলো এস, অর্থাৎ স্পাইক রিজিয়ান তৈরি হলো, কিছু দিয়ে 3' রিজিয়ান, কিছু দিয়ে এনভেলপ তৈরি হলো, কিছু ম্যাট্রিক্স তৈরি করলো, কিছু সাব ইউনিট তৈরি হলো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে কি কি রিজিয়ান, অনেকগুলো এমআরএনএ, এবং এক একটা এমআরএনএ কিন্তু এক একটা রিজিয়ান তৈরি করলো। এবং আলটিমেটলি এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে, গোলগি বডি হয়ে, ভেসিকল ফর্ম। একদম ভাইরাস যেরকম ভাবে রেপ্লিকেশন করে ঠিক তার লাইফ সাইকেলটা সেরকম। হোস্টের বডিতে ঢুকবে, আরএনএটাকে সিক্রেট করবে, এবং সেখানে যে দুটো ওপেন রিডিং ফ্রেম আছে ORF1A, ORF1B, এদের মাধ্যমে এদের ওভারল্যাপিং রিজিয়ানটা থেকে বিভিন্ন নন স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে, আর 3' রিজিয়ান থেকে কিন্তু ভীষণভাবে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে, যেটা কেউ কেউ স্পাইক তৈরি করবে, কেউ কেউ একদম বাইরে এনভেলপ প্রোটিন তৈরি করবে। এক একটার জন্য এক একটা প্রোটিন দায়ী, এক একটা এমআরএনএ দিয়ে তৈরি হলো। এবং আলটিমেটলি এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি হয়ে এরা সংখ্যায় আরও বেড়ে গিয়ে কিন্তু দেহ থেকে বেরিয়ে গেল। এবং আমরা আগেই পড়লাম যে দ্য রিসেপ্টর ইউজড বাই অল হিউম্যান করোনা ভাইরাস, কিন্তু সমস্ত করোনা ভাইরাসে কিন্তু একই রকম রিসেপ্টর থাকে না, অনেক ধরনের রিসেপ্টর থাকে। আমরা সেটা নিয়ে একটুখানি বলে নিই। দ্য রেপ্লিকেশন অফ করোনা ভাইরাস বিগিনস উইথ দ্য বাইন্ডিং অফ ইটস স্পাইক প্রোটিন অন দ্য সেল সারফেস মলিকিউল অফ দ্য হোস্ট, অর্থাৎ হোস্টের বডিতে কিন্তু স্পাইক প্রোটিনরা প্রথমে গিয়ে লাগলো। This receptor recognition is important for initiating virus entry. যতক্ষণ না স্পাইক প্রোটিনটা গিয়ে রিসেপ্টরের সাথে লাগলো, তারা কিন্তু ভাইরাস কিন্তু বডিতে ঢুকতে পারবে না। এই রিসেপ্টর হিসেবে কারা কারা ইউজ করা যায়? অ্যামাইনোপেপটাইডেস এন, আমি আগের স্লাইডেই বলেছি, রিসেপ্টর হিসেবে কিন্তু অ্যামাইনোপেপটাইডেস এন, এই রিসেপ্টর ইউজ করে কিন্তু HCOV229E, 9-oxyacetylated sialic acid by HCOV OC43, অর্থাৎ HCOV OC43 এর এন্ট্রান্সের জন্য কিন্তু 9-oxyacetylated sialic acid এই রিসেপ্টরের দরকার। HCOV HKU1 এর জন্য কিন্তু দরকার সেম 9-oxyacetylated sialic acid। সার্স করোনা ভাইরাসের জন্য কিন্তু দরকার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, ACE2, যেটা আমরা এখানেই পড়লাম। অ্যান্ড HCOV-NL63 এর জন্য কিন্তু একই এনজাইমের এই রিসেপ্টরের প্রয়োজন। ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4, DPP4, এই রিসেপ্টর কিন্তু মার্সের জন্য দরকার। অর্থাৎ বিভিন্ন হিউম্যান করোনা ভাইরাসের এতগুলো স্ট্রেন সবাই কিন্তু এক রিসেপ্টর দিয়ে এন্টার করে না। HCOV229E কিন্তু অ্যামাইনোপেপটাইডেস 9 দিয়ে, HCOV OC43 কিন্তু ও অ্যাসিটাইলেটেড সিয়ালিক অ্যাসিড রিসেপ্টর দিয়ে, HKU1ও কিন্তু সেম রিসেপ্টর দিয়ে ঢুকলো। সার্স করোনা ভাইরাস কিন্তু অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 দিয়ে ঢুকতে পারে। ওকে, অ্যান্ড মার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4, ডাইপেপটিডাইল পেপটাইডেস 4, DPP4. Apart from these, some coronavirus may also enter into the cell with the help of protease. For example, the role of cathepsin L has been linked with the SARS and MERS coronavirus entry. Transmembrane protease serine 2 and airway trypsin-like protease could activate the S protein for virus entry at the cell membrane during HCOV229E and SARS-CoV infection. শুধুমাত্র কিন্তু এই প্রসেসিংয়ে ঢোকে না, বিভিন্ন আরও কিছু প্রসেসিং আছে, সেটা হচ্ছে কিছু কিছু প্রোটিন তৈরির মাধ্যমেও ঢোকে, যেমন ক্যাথেপসিন এল, যেটা সার্স আর মার্স করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে ট্রান্সমেমব্রেন কিছু প্রোটিয়েজ যেটা প্রোটিনকে ভাঙে, সেটা হচ্ছে TMPRSS2,
এরা কিন্তু এস প্রোটিন তৈরির মাধ্যমে কিন্তু অ্যাক্টিভেট করে এস প্রোটিন, এবং এস প্রোটিন তৈরির মাধ্যমে কিন্তু বডির ভিতরে এন্টার করতে পারে। তো এই গেল আমাদের সাধারণ রেপ্লিকেশন, কিভাবে করোনা ভাইরাসের মানুষের বডিতে ঢুকছে। ওকে, প্যাথোজেনেসিস স্টাডিড ইন বোথ অর্গান কালচার এবং হিউম্যান ভলান্টিয়ার্সদের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে করোনা ভাইরাস কিন্তু রেসপিরেটরি সেলগুলোর মধ্যেই কিন্তু এরা ডিভাইড করতে পারে, রেসপিরেটরি এপিথেলিয়াল সেলের মধ্যেই কিন্তু এরা বংশ বিস্তার করতে পারে। ইনফেক্টেড সেলস বিকাম ভ্যাকুলেটেড, শো ড্যামেজ সিলিয়া অ্যান্ড মে ফর্ম সিনসিটিয়াম। সিনসিটিয়া মানে যে সমস্ত সিনসিটিয়াম বলে। তো অ্যাকচুয়ালি এই করোনা ভাইরাস যে বডিতে ঢুকলে কিন্তু সাধারণত রেসপিরেটরি যে সেলগুলো, শ্বাসকার্যে উপযুক্তকারী সেলগুলো বা কোষের উপরে কিন্তু কাজ করতে পারে, এবং এরা কিন্তু সিলিয়া অর্থাৎ কোষকে ঠিক করে শ্বাস প্রশ্বাস মুভমেন্ট করার জন্য যে সিলিয়া আমাদের নাসারন্ধ্র বা এই রিজিয়নগুলোতে থাকে সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে। সেল ড্যামেজ ট্রিগার্স দ্য প্রোডাকশন অফ ইনফ্ল্যামেটরি mediators which increase nasal secretion and cause local inflammation and swelling, যেটা কিন্তু সেল ড্যামেজের ফলে নাক থেকে ক্রমাগত সিক্রেশন হয়, কিছু ড্যামেজ হয়, সোয়েলিং হয়, যেটা কিন্তু হাঁচি কাশি বিভিন্ন মিউকাস এই জাতীয় বিভিন্ন রকমের সাধারণ কাফে সাধারণত কোল্ডে যেরকম ইনফেকশন জাতীয় জিনিস দেখতে পাওয়া যায় এক্ষেত্রেও তাই দেখা যায়। Globally, novel coronavirus emerged periodically in different areas, SARS in 2012 and MERS in 2012. Several known coronavirus are circulating in animals that have not yet infected human. কিছু করোনা ভাইরাস কিন্তু শুধুমাত্র অ্যানিমেলদের মধ্যেই ঘোরাফেরা করে, হিউম্যানে কিন্তু সেভাবে এফেক্ট করেনি। তাহলে আমরা মোটামুটি যে ধারণাটা পেলাম তাতে আমরা একটা ধারণা এই পুরো জায়গার মধ্যে দিয়ে পেলাম। ফার্স্ট অফ অল, সার্স করোনা ভাইরাস স্পাইকের মাধ্যমে কিন্তু অ্যাটাচমেন্ট হচ্ছে রিসেপ্টারে, জিনোমিক আরএনএ ঢুকে যাওয়ার পর কিন্তু বিভিন্নভাবে প্রোটিওলাইসিস ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু এরা প্রচুর পরিমাণে হয়ে দেহের বাইরে বেরোচ্ছে, এবং এরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাফেক্ট করছে। প্রথমত এরা ডাইরেক্ট অ্যাক্টিভেশন করে লেকটিন পাথওয়ে অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত যে রিসেপ্টর পাথওয়ের মধ্যে দিয়ে, লেকটিন পাথওয়ে, ইমিউন কমপ্লেক্স ক্লাসিক্যাল পাথওয়ে, টুল লাইক রিসেপ্টরের মাধ্যমে বিভিন্ন কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি করে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি ইন্টারলিউকিন 1, 6, 8, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এগুলো তৈরি করে কিন্তু আমাদের ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভ করে, যেগুলো কিন্তু লাংসে গিয়ে জমে একটা ট্রিমেন্ডাস অবস্থার সৃষ্টি করে। আমরা যদি একটু ভালো করে দেখি এবং আমরা যদি ভাবি যে কীভাবে করোনা ভাইরাসকে কী কী দিক থেকে প্রোটেক্ট করা যেতে পারে, তো ফার্স্ট অফ অল আমরা একদম দেখব ডে 0 থেকে। আমি যদি ডে 0 একদম ডে 0 অর্থাৎ যে সময় ভাইরাস এন্ট্রি করছে, এবং ভাইরাস এন্ট্রি সাধারণত আমরা দেখলাম হচ্ছে ACE2 রিসেপ্টরের মাধ্যমে। এক হতে পারে আমি যদি ACE2 রিসেপ্টরটাকে কোনোভাবে একটা ইনহিবিটর ইউজ করি যাতে ভাইরাসটা এন্টার পথেই বাধার সৃষ্টি হতে পারে। তো আমরা দেখছি কিভাবে ACE2 এই রিসেপ্টরের মাধ্যমে ভাইরাস এন্ট্রি নিচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে ভাইরাসের এন্ট্রিটাকে আটকানো যেতে পারে। ভাইরাস রেপ্লিকেশন, সেখানে কিন্তু রিমডেসিভির, রিটোনাভির, লোপোনিয়াভির এগুলোর মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের রেপ্লিকেশনটাকে আমরা কিন্তু আটকাতে পারি। রিবাভিরিন বা রিটোনাভির এদের যে কেমিক্যাল কম্পোজিশন, এই রিবাভিরিন হ্যাজ বিন ওয়াইডলি ইউজড ফর ট্রিটিং আ ভ্যারাইটি অফ ভাইরাল ইনফেকশন, বাট ফর সার্স the clinical outcome of the antiviral intervention had not significantly affect on per patient. বাট আমরা এটা কিন্তু দেখতে পারি যে যাতে করে এরা রেপ্লিকেশন কীভাবে রেপ্লিকেশন হচ্ছে আমরা একবার দেখে নিই। যে ফার্স্ট অফ অল ভাইরাস এন্ট্রি করার পর রাইবোজোম, এই যে রাইবোজোম সেলের রাইবোজোমের সাহায্যে কিন্তু এরা প্রোটিওলাইসিস ভাঙছে, বিভিন্ন প্রোটিন তৈরি করার মাধ্যমে হতে পারে, কখনো এরা রেপ্লিকেশন করছে এবং ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু এরা নতুন এদের বডির যে বিভিন্ন পার্টগুলো তৈরি করছে। তাই আমি যদি এই পথেই এই রেপ্লিকেশানেই যদি আমি ইনহিবিট করি, সেই ইনহিবিটারের জন্য কিন্তু আমার কিছু জিনিস লোপো ইনহিবার
রিটোনাভির এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে হয়তো, যেটা 3 থেকে 5 দিন এবং 5 থেকে 7 দিন যেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইনেট ইমিউন সিস্টেম অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। আমাদের ইমিউন সিস্টেম দু রকমের হয়, একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া, একটা হচ্ছে যেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাডাপটিভ প্রতিবর্তক একটা হচ্ছে আমাদের সহজাত অনাক্রম্যতা, একটা অ্যাডাপটিভ অনাক্রম্যতা। তো সহজাত অনাক্রম্যতার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টোল লাইক রিসেপ্টর কাজ করতে পারি, ইমিউন কমপ্লেক্স, তো আমরা এই রাস্তাতে কিন্তু আটকাতে পারি বিভিন্ন ইনহিবিটার দিয়ে বা কমপ্লিমেন্ট প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে তাকে ইনহিবিট করে আমরা কিন্তু করার চেষ্টা করতে পারি। ওকে, অর্থাৎ যা যা তৈরি হচ্ছে আমরা সেই পাথওয়েতে কিন্তু ব্লকেজ আনতে পারি। 3টে পথে কিন্তু করোনা ভাইরাস অ্যাক্টিভেট হচ্ছে। একটা ডাইরেক্ট অ্যাক্টিভেশন হচ্ছে লেকটিন রিসেপ্টরের মাধ্যমে, লেকটিন পাথওয়ের মাধ্যমে একটা কিছু ইমিউন কমপ্লেক্স যেমন C3, কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 3A, কমপ্লিমেন্ট 5A এই প্রোটিনগুলো তৈরির মাধ্যমে, এবং এরা কিন্তু বিভিন্ন ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করছে এবং তার সাথে বিভিন্ন মেডিয়েটার যেমন ইন্টারলিউকিন 1, 6, 8 আমরা কিন্তু এই জায়গাটাতেও ব্লকেজ সৃষ্টি করতে পারি যদি ইমিউন সেলগুলো তৈরি না হয়। অ্যান্ড লাস্ট অফ অল ARDS, লাস্ট যেটা হচ্ছে 7 থেকে 14তম দিনে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনথেসিস, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাইটোকাইন রিলিজ হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে এরা অ্যাকুমুলেশন করছে, নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এই ইমিউন সেলগুলো কিন্তু আমাদের শ্বাসযন্ত্র ফুসফুসে কিন্তু এরা একত্রিত হচ্ছে এবং যেটা কিন্তু আমাদের আস্তে আস্তে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে এই অ্যাক্টিভেশনগুলো হয়ে। কিন্তু তো বিভিন্ন অনেকের এই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেসে কিন্তু মানুষ মারা যাচ্ছে যাদের ইমিউন সিস্টেম স্ট্রং নয়। কোনো ক্ষেত্রে কিন্তু অটোমেটিক এই ডিজিজ সেরে যেতে পারে। তো আমাদের অনেকগুলো পথ খোলা আছে, বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন, আমাদেরও তার সাথে অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনোভাবে করোনা ভাইরাসকে আমরা হারাতে পারবো এবং তার ট্রান্সমিশন আমরা সবাই জানি যে কিভাবে হতে পারে। আমাদের যে কথা বলছি তাতে কিন্তু 120,000 ড্রপলেট তৈরি হয়। এই ড্রপলেট কিন্তু হাতের মাধ্যমে, এই ড্রপলেটগুলোই কিন্তু বিভিন্ন ছোঁয়াছুঁয়ির মাধ্যমে আমাদের কিন্তু সারা বডিতে বাই ড্রপলেট, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে ছড়িয়ে পড়তে পারে। ডায়াগনোসিস করা হচ্ছে, এখন অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তবে দেয়ার ইজ নো রিলায়েবল ক্লিনিক্যাল মেথড টু ডিস্টিংগুইশ করোনা ভাইরাস কোল্ডস ফ্রম কোল্ডস কজড বাই রাইনোভাইরাস আর লেস কমন এজেন্ট। যেরকম অন্যান্য কোল্ডের যেভাবে চিকিৎসা করা হয় সেরকম ন্যাসাল সোয়াব অর্গান কালচারের মাধ্যমে বা ন্যাসাল এপিথেলিয়াল বিভিন্ন ট্রাকিয়াল সেলগুলোর মাধ্যমে কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি। দ্য ভাইরাস ইন দিস কালচারস ইজ ডিফেক্টেড বাই ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু আমরা ধরতে পারছি ভাইরাস আছে কি নেই। দ্য মোস্ট ইউজফুল মেথড অর ল্যাবরেটরি টু কালেক্ট পেয়ার্ড সেরা and to test by ELISA for rise in antibody against OC43 and 229E complement fixation। এইভাবে কিন্তু আগে সিরোটাইপগুলোর এগেনস্টে ELISA টেস্ট করে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্টের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। ডাইরেক্ট হাইব্রিডাইজেশন পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে ভাইরাল নিউক্লিক অ্যাসিডকে ডেভেলপ করে কিন্তু তার উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে এবং সেটাই হচ্ছে। কন্ট্রোল অ্যান্টিভাইরাল থেরাপি হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে। দ্য ট্রিটমেন্ট অফ করোনা ভাইরাস কোল্ডস রিমেন সিমটোম্যাটিক। দ্য লাইকলিহুড অফ ট্রান্সমিশন ক্যান বি রিডিউসড বাই প্র্যাকটিসিং হাইজিন। আমাদের কিন্তু হাইজিন মেনটেন করতে হবে। ভ্যাকসিন এখনও বেরোয়নি, তবে আশা করা যাচ্ছে আমরা ঠিক এই যুদ্ধে হারিয়ে দেব। অ্যান্ড ফ্ল্যাভিপিরাভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, রিমেডিসিভির, দেয়ার আর সাম ড্রাগ যেগুলো মোটামুটি বলা হচ্ছে কাজ দিচ্ছে, বাট আমাদের যেটা সেফটি সেটা হচ্ছে স্টে হোম, কিপ আ সেফ ডিস্টেন্স, ওয়াশ ইউর হ্যান্ড, কভার ইউর কাফ অ্যান্ড সিক, ইফ ইউ সিক কল হেল্পলাইন নাম্বার। সো দিস আর দ্য some control measures we have to take. and এই যে ওস্ট এপিডেমিজমের
তার একটা হিস্ট্রি আমি ছোট করে এখানে দিয়েছি। 1967 to 2019 অনগোয়িং। দেখে নাও যে কিভাবে এক একটা বছরে কিভাবে এক একটা রোগ কিন্তু এসছে। মারবার্গ উগান্ডাতে, যেখানে 590 জন এফেক্টেড হয়েছিল, 478 জন ডেথ হয়েছিল, 81 জন ফ্যাটালিটি পার্সেন্টেজ। দেন 1976 এসছে ইবোলা, ডিআরসি কান্ট্রি ইনফেক্টেড দেখতে পাচ্ছ। দেন নিপা ভাইরাস 1999 মালয়েশিয়া। দেন 2002 সার্স চায়না। Then bird flu H5N1 bird flu China. Then March 2012, 2013 China te bird flu, 2009 H1N1 PDM 09 seasonal flu তো ইয়ারলি চলেই যায় অ্যান্ড অনগোয়িং 2019 কিন্তু চায়না থেকে শুরু হয়েছে অরিজিন কান্ট্রি অ্যান্ড এখনও অনগোয়িং। আই হোপ আমরা এই টোটাল যেভাবে আমরা এত বছর ধরে এত যুগ যুগ ধরে যে আমরা এপিডেমিক্স ডিজিজের উপর আমরা লড়াই করে চলেছি, আমরা কোভিড-19 থেকেও আমরা শীঘ্রই মুক্তি পাব। সো আজকে করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু জানলাম। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। হোম স্টাডি 24/7 পেজে যুক্ত থাকো। আমরা নতুন নতুন টপিক নিয়ে এভাবেই চলে আসবে। এখন একদম বি সেফ অ্যান্ড বাড়িতে থাকো, পড়াশোনা করো এবং কিছু হাইজিন অবশ্যই মেনটেন করো এবং আশা করা যাচ্ছে আমরা ঠিক এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ, টাটা।